sa pa sa re ga pa sa re sa pa sa re ga pa sa re sa pa sa re ga pa ni sa re ni pa ni sa re pa ni re ni pa ni sa re pa ni re ni pa ni sa re sa pa ma ga re sa ni sa pa sa re ga pa sa re sa pa sa re ga pa sa re sa pa sa re ga pa ni sa re ni pa ni sa re pa ni re ni pa ni sa re pa ni re ni pa ni sa re sa pa ma pa ga pa ma pa ga pa ma ga ma re ma pa ma pa ga pa ma pa ga pa ma ga ma re ma ga pa ma pa ga pa ga pa ma pa ma ga re sa শরীরু এই ঝড় 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 না ঝড় না হাই মরি হাই রে ঝড়ো না ঝরে রে ফুলেরু এই গুন 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 জন্তু জনা যায় চলে যায় রে রহি না ঘরে রে শরীরু এই ঝড় 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 না হাই মরি হাই রে ঝড়ো না ঝরে রে ফুলেরু এই গুন 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 জন্তু জনা যায় চলে যায় রে রহে না ঘরে রে ঝড়ো না ঝরে রে রহে না ঘরে রে ঝড়ো না ঝরে রে রহে না ঘরে রে গারে সানি রে রে নি পা ধানি ধানি সা গারে সানি রে রে নি পা ধানি ধানি সা ga pa ma tha re ni da pa ni sa pa ma ga re meghe balika abiro ঢালে মনে শুভ সন্ধ্যা। সলিল চৌধুরীর তার জন্ম শতবর্ষে মালঞ্চয়নের নিবেদন স্মৃতির শতবর্ষে সলিল। ভারতের সঙ্গীতের জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সলিল চৌধুরী। আমরা মনে করি রবীন্দ্র নজরুল উত্তর যুগে ভারতের সঙ্গীতের ধারা সলিল সঙ্গীত ধারা। কেউ বলেন তিনি সাদা, কেউ বলেন তিনি কালো, কেউ বলেন তিনি কমিউনিস্ট, আবার কেউ বলেন তিনি সিআইএ এর দাদা, আবার কেউ বলেন তিনি ভারতের গণসঙ্গীতের অন্যতম স্রষ্টা, আবার কেউ বলেন গান বেচাই হলো তার পেশা। তবু তিনি নিজের গুণে, নিজের সুরমূর্ছনার সুরের জাদুতে মানুষের মনে বেঁচে আছেন। তিনিই সলিল চৌধুরী। আমরা এই গ্রামের অধিবাসী বৃন্দ গর্বিত তার সৃষ্টির অংশীদার হতে পেরে। তার সৃষ্টির উষাকালে তিনি এই গ্রামে বহু অনুষ্ঠান করে গিয়েছেন। তার সৃষ্টির আঁতুড়ঘর এই দুটি গ্রাম। জীবনে অনেক সুখ দুঃখে চড়াই উতরাই তাকে পার হতে হয়েছে। তার সঙ্গীতের সুরধারা যেমন ভারতবর্ষের ঢেউয়ের মতো আছড়ে পড়েছে, তেমনি তাকে নিয়ে সমালোচনাও হয়েছে। আহা, আজ তার এই জন্ম শতবর্ষের প্রাক্কালে যদি এমন হতো তিনি এই মঞ্চেই আছেন, আমরা কত অজানাকে জানতে পারতাম। তাহলে হঠাৎ তিনি হয়তো গেয়ে উঠতেন, কথা বলতেন, তাতে এমন মায়াবী এক পরিবেশ সৃষ্টি হতো যেখানে আপনারা আছেন, আমরা আছি, আর আছেন তিনি, সলিল চৌধুরী। কতদিন পরে আবার এই গ্রামে এলাম, কত স্মৃতি মনে পড়ছে কত কথা, কত বাঁশি বাজিয়ে গেছে এখানে, কত গান গেয়ে গেছি পঞ্চবটির মৈত্রদের মাঠে, মাহিনগরের লাইব্রেরির মাঠে। আমার যৌবনের দিনগুলো, আমার সৃষ্টির উষাকাল কেটেছে এই দুই গ্রামে। কত ছেলে মেয়ে নিয়ে গানের দল করে গান গেয়ে বেরিয়েছি দূর দূরান্তে। ভূপেন, সবিতা, অমিয়, অনু, বদ্রীনাথ, সোনা, অনন্ত, সূর্যকান্ত, আরো কত ছেলে মেয়ের নাম মনে পড়ছে। আর যারা ছিল তাদের নাম আজকে আর মনে পড়ছে না। আচ্ছা, এটা কোন সময়ের কথা? গত শতকের 40-এর দশক। দেশ তখন পরাধীন। একদিকে চলছে স্বাধীনতা আন্দোলন, আর একদিকে চলছে কমিউনিস্টদের তেভাগ আন্দোলন। এই গ্রামে আমরা আসা কিভাবে? সে এক মজার ঘটনা। তখন আমি বাঁশি বাজাই। বঙ্গবাসী কলেজে যখন পড়ি তখন এই বাঁশির সূত্রেই আমার কলকাতায় গণনাট্যের সঙ্গে আসা। তখন বিভিন্ন জায়গা থেকে অনুরোধ আসতো বাঁশি বাজানো। এইরকম একবার মৈত্রদের মাঠে ডাক পড়লো আমার বাঁশি বাজানো। আমি তখন কিন্তু কমিউনিস্ট পার্টি করতাম, আর মাহিনগরের অমিয়রা করতো র্যাডিক্যাল পার্টি, কট্টর কমিউনিস্ট বিরোধী।
ওরা ঠিক করলো আমি বাঁশি বাজাতে এলেই ওরা আমায় মারবে, কিন্তু বাঁশি শুনে আমাকে মারা তো দূরের কথা, উল্টে ওরা গুণমুগ্ধ হয়ে আমার সঙ্গে আলাপ জমালো। সেই আমার আশা, পরে এই গ্রামে ওরাই গড়ে তুললো কমিউনিস্ট পার্টি। তার মানে এখানে কমিউনিস্ট পার্টি আপনার উদ্যোগেই তৈরি হয়েছিল? তা বলতে পারো। তারপর একটা গানের দল গড়েছিলাম, ভূপেন, সবিতা, ওদের নিয়ে। সেই কোন দূর দূর থেকে সব ছেলেমেয়েরা আসতো নাটক গান করতে। সেই কোন নৈহাটি থেকে শ্যামল, মানে শ্যামল মিত্র, কোদালিয়া রঘু, হরিনাবির মন্টু অজিত, রাজপুরের ভূপালী, বারুইপুরের রাধাকান্ত, আর জয়নগরের অনিল ঘোষ। আর ছোটদের মধ্যে ছিল মাহিনগরের অরুণ অনাথ। এই দলই তো পরে জেলার গণনাট্যকে জন্ম দিল। অরুণ তো সেই জেলা গণনাট্যের সম্পাদক হয়েছিল। আচ্ছা, ভূপেনের স্ত্রী আসেনি? ওকে কখনো আমি বৌঠান, কখনো বন্টি বলে ডাকতাম। ওদের বাড়িতে তো বসতো ঘন্টার পর ঘন্টা গানের আড্ডা। বৌঠানকে যে কতবার চা করে দিতে হতো, সঙ্গে মুড়ি আর তেলে ভাজা। ভূপেনের তো 3 মেয়ে, ময়না, টিয়া, আর একটা যেন নাম, কি সুন্দর পাখির নামে নাম। আমিও গানের জগতের মানুষ। আমার 2 মেয়ের নাম অন্তরা আর সঞ্চয়। আচ্ছা, আমরা যেটাকে গোল্ডেন পিরিয়ড বলি, আপনি আপনার এই গোল্ডেন পিরিয়ডটা কাটিয়েছেন কিভাবে? আমার জীবনের প্রথম পর্বটা কেটেছে এই সোনারপুর অঞ্চলে। সোনারপুরে কৃষক আন্দোলনকে কেন্দ্র করি আমার প্রথম গান রচনা করা, আর সেটা 2 শ্রদ্ধেয় কমিউনিস্ট নেতা খেপাদা, মানে খগেন রায়চৌধুরী আর হরিধন চক্রবর্তীর চাপে পড়ে। বলতে পারো সেটাই আমার সঙ্গীত জীবনের সূচনা পর্ব। আচ্ছা, আপনি যে এই কমিউনিস্ট পার্টি করতেন, তাহলে তো আপনাকে নিশ্চয়ই লুকিয়ে বেড়াতে হতো। সে তো হতোই। তা একবার এরকম পালিয়ে থাকার সময় 3 মাস অবধি আমি চান পর্যন্ত করিনি, গায়ে আমার পোকা হয়ে গেছিল। ঐতিহাসিক তেভাগা আন্দোলন আর সলিল চৌধুরী হয়ে ওঠা, এই দুটো প্রায় সমার্থক নয় কি? কি জানি, তবে তেভাগা আন্দোলনের উত্তাপ, তার জয়, তার মৃত্যু বেদনা নিশ্চয় আমার মধ্যে ভীষণ প্রভাব ফেলেছিল। তেভাগার আগে মাঠের ধান উঠত চোদ মালিকের খামারে। চাষিকে সেখান থেকে বাবুর দয়া কিনে দেওয়া যেটুকু ধান জুটত ওই আনতে হতো ঘরে। কিন্তু তেভাগা আন্দোলনের পর সেই প্রথম মাঠের ধান উঠল চাষির খামারে। সেই যে জয়, সেই যে চাষির মুখের হাসি, সেই যে কৃষক রমণীর গোলায় আলপনা দিয়ে ধান বরণ করা, আমার মনে আলোড়ন না তুললে কোনো গানই হয়তো করা হতো না আমার। আবার পুলিশের গুলিতে যখন 4 কিষানি, প্রতিভা, যশোদা, অহল্যা, বাতাসের মৃত্যু হলো, তখন আমার কলম কান্নায় ভিজে গেছিল শোকে। আবার সেই কান্না ভেজা কলম ঝলসে উঠেছিল শপথের আগুনে। পাষাণী অহল্যা, ওগো যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো। আমিও তো কান পাতি, আঘাত বিদীর্ণ সিক্ত শতক্ষত মুখে। কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় কোরিয়া আর অন্ধ্র কাকদ্বীপ, রক্তে আঁকা মানচিত্র নবপৃথিবীর। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন আকাশে জলভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুঁড়িরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরও একদিন গুটি পোকা হয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। এমনই পার্টির কাজ, আন্দোলন আর গান নিয়ে কখনো গ্রামে, কখনো গাঢ়াগা দিয়ে শহরে আমার দিন কাটছিল। চলতে চলতে হেমন্তবাবু প্রথম রেকর্ড করলেন রানার আর পালকির গান। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে,
রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার 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 পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে, পালকি চলে গগন তলে আগুন জ্বলে। আমি তখন কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আর এই গান এক নতুন সুরের আঙ্গিক যোগ করলো সঙ্গীত জগতে, ইতিহাস সৃষ্টি করা গান। শুধু তাই নয়, গণসঙ্গীতের ধারার সাথে সাথে আমরা আবিষ্কার করলাম আরেক নতুন সুরস্রষ্টা সলিল চৌধুরীকে, যার একের পর এক গানে বাঙালি একেবারে বুঝে গেছিল। তিনি নিজেই হয়ে উঠলেন সঙ্গীতের আরেকটা ধারা। সময় যেন অপেক্ষায় ছিল। আপনি আর হেমন্ত মুখোপাধ্যায় এই দুই যুগলবন্দির সৃষ্টির অপেক্ষায়। শুনেছি 47-48 সালে আপনি যখন কলকাতায়, তখন আপনার গান প্রথম শোনা যেত অসাধারণ কণ্ঠের অধিকারী করিম সারাফির কণ্ঠে। মৃণাল সেন কিন্তু তার একটা ইন্টারভিউতে খুব মজা করেছিলেন এই ব্যাপারটাকে নিয়ে। কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সলিলের সমস্ত গান প্রথম আমরা শুনতে পাই করিমের কণ্ঠে, তারপর সেটাকে হাইজ্যাক করতো জর্জ দা, মানে দেবব্রত বিশ্বাস। ফাইনালি ওটা হেমন্ত মুখোপাধ্যায়ের দখলে চলে যেত। হ্যাঁ, ঠিকই শুনেছ। তবে সেই সময় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া আমার একটা গান নিয়ে জল গলা হয়েছিল বিস্তর। কোন গান? গায়ের বধূ। গায়ের বধূ? কেন? সেসব অনেক কথা, থাক না সেসব কথা। কেন, একটু বলুন না কি নিয়ে বিতর্ক হয়েছিল? আয় সেই মায়া ঘেরা সন্ধ্যা, দেখে যেত কত নিশিগন্ধা, হায় বধূ সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা। হায় সেই সোনা ভরা প্রান্তর, সোনালি স্বপন ভরা অন্তর, হায় সেই কৃষাণীর জীবনের ব্যথার পাষাণ আমি বহিরে। আজও যদি তুমি কোন গায়ে দেখো ভাঙা কুটিরের সারি, যেন সেইখানে সে গায়ের বধূর আশা স্বপনের সমাধি। আমায় সমালোচনা করা হলো গানটা কেন হতাশা দিয়ে শেষ হবে। চলল বিতর্ক, আমি কিছুতেই আমার কথা বোঝাতে পারলাম না। দূরত্ব বাড়তে লাগলো কমরেডদের সঙ্গে। তারপর বোম্বে চলে গেল, প্রায় এখানকার সব সম্পর্ক ছিন্ন হল। মাঝে মধ্যে আসতাম যখন কলকাতায়, ভূপেনের বাড়ি ঘুরে যেতাম। আমার বেশ কয়েকটা গান হারিয়ে গেছে, তার কি কথা কি সুর করেছিলাম ভুলেই গিয়েছিলাম। ভূপেনের খাতায় লেখা থাকতো আমার গান, ওই আমায় সেরকম কয়েকটা গান ফেরত দিয়েছে। এমনও হতো মাঝে মধ্যে বাঁশি নিয়ে ভূপেনের সঙ্গে চলে যেতাম মল্লিকপুরে। মল্লিকপুরে কার বাড়ি? বাড়ি নয়, বাদায়। পরন্ত বিকেলে বাদায় বসে বাঁশি বাজাতে বাজাতে কত সুর উঠে আসতো মনে। বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমারে কাদায়, কি গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন
শেষ জীবনে সম্ভবত 1982 সালে আমি গানের দল নিয়ে ওই মল্লিকপুরে গান গেয়ে গেছি। তখন মল্লিকপুর অনেক পাল্টে গেছে। সেই মাঠের পর মাঠ, ধান বাদা, সূর্যাস্ত সব যেন অদৃশ্য হয়ে গেছে। মল্লিকপুরে গান গেয়েছিলেন? ওই যে বললাম, এখানে এলে মাঝে মধ্যে স্মৃতির টানে ভূপেনের বাড়ি ঘুরে যেতাম। এইরকম একবার এসেছি, খবর পেয়ে অমিয়নুরা এলো, ওদের সঙ্গে একটা ছেলে এসেছিল, কি নাম যেন, পূর্ণবোধা। ওই কথায় কথায় আবার নতুন করে এখনকার গণনাট্যের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিল। ওই গণনাট্যের আমন্ত্রণেই আমি এখানে এসেছিলাম গান করতে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি, মানে যদি আপনি কিছু মনে না করেন? হ্যাঁ বলো। বলছি, আমি শুনেছি অমিয় জেঠু বলতেন আপনার দু চোখে নাকি জাদু আছে, যে কেউ প্রেমে পড়ে যেত। কি সত্যি? কি জানি, তবে রবি ঠাকুরের কালো মেয়ে আমার বারবার মন কেড়েছে। তাই কি কৃষ্ণকলি আপনার সুরে নতুন ভাবে ধরা পড়েছে? হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে, আমাদের এই গ্রামে আপনার শেষ অনুষ্ঠানের দিনের কথাটা কি মনে আছে? শেষ অনুষ্ঠান? হ্যাঁ, ওই যে সংস্কৃতি পরিষদের পরিচালনায় দুদিন যে ওই সরকার বাড়ির মাঠে অনুষ্ঠান হয়েছিল। প্রথম দিন হয়েছিল মুক্তধারা নাটক, পরের দিন হয়েছিল চন্দন ডাকার হাট, আর তারপরেই ছিল আপনার গান। ওখানে আপনি গান গেয়েছিলেন। কি গান বলো তো? এ জীবন বেশ চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গানটা তোমরা জানো? একটু একটু জানি। গাও না। ওরে বাবা, আপনার সামনে গান? গাও গাও। আরে শোনো, আমি যেমন এক সময় এই মালঞ্চ মাহিনগরের অনেক ছেলে মেয়েদের গান তুলেছি, ঠিক তেমনি লতা মঙ্গেশকরকেও দিয়ে গান তুলিয়েছি। বাংলা হিন্দি জগতের কে গায়নি আমার গান? গাও। এই জীবন বেশ চলছে, সবকিছু বেশ চলছে, একটু শুধু যা অন্য নাই, মা ও বোনেদের বস্ত্র নাই, একটু শুধু যা অন্য নাই, মা ও বোনেদের বস্ত্র নাই, কর্ম নাই এ বেকার জীবন, আর সব ঠিকঠাক বেশ চলছে, এই জীবন বেশ চলছে। আরো যেন দু একটা গেয়েছিলাম। কি যেন গিয়েছিলাম? ওই যে তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করে। হ্যাঁ ঠিক বলেছো, ওটা সম্ভবত অন্তরা গিয়েছিল। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তার বেলা তার বেলা। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তার বেলা তার বেলা। তবে জানো তো তোমরা, এটা কিন্তু অন্নদাশঙ্কর রায়ের একটা বিখ্যাত কবিতা, আমি সুরারোপ করেছিলাম। আরো একটা গান সবিতা সম্ভবত গেয়েছে। এই যে রাত্রি এখানে থেমো না, ও আলোর পথযাত্রী, এই যে রাত্রি এখানে থেমো না, এ বালুর চরে আশার তরুণী যেন বেদনা, এ বালুর চরে আশা তরুণী তোমার যেন বেদনা। আমি শ্রান্ত যে তবু হাল ধরো, আমি
গান আপনি সৃষ্টি করেছেন, কোনটা ছেড়ে কোনটা বলবো। তবে সেই সব গানগুলোর ইতিহাস জানতে খুব ইচ্ছা করে যেগুলো আপনি এই গ্রামে বসে সৃষ্টি করেছিলেন। আসলে এখনকার দিনের মানুষজন তো তেমন বিশেষভাবে সেই সমস্ত কথা জানে না। এই যেমন ধরুন, আমরা যতটা জানি 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, তার পরের দিন আপনি এই লাইব্রেরির মাঠে গান গাইতে এসেছিলেন। গানটা ছিল নাকের বদলে নরুন পেলাম টাকডুমা ডুম ডুম, আর জান দিয়ে জানোয়ার পেলাম লাগলো দেশের ধুম। নাকের বদলে নরুন পেলুম টাকডুমা ডুম ডুম, আর জান দিয়ে জানোয়ার পেলুম লাগলো দেশে ধুম। নাকের বদলে নরুন পেলুম টাকডুমা ডুম ডুম, আর জান দিয়ে জানোয়ার পেলুম লাগলো দেশে ধুম। হ্যাঁ গেয়েছি। আপোষ করে দেশভাগ করে যে স্বাধীনতা আমরা পেলাম তাকে কমিউনিস্ট পার্টি ধিক্কার জানিয়েছিল। স্বাধীনতাকে বলেছিল এ আজাদি ঝুটা। হ্যাঁ, আমিও ওই সময় একটা ঘটনা শুনেছি যে আপনি মাহিনগর লাইব্রেরির মাঠে গান গাইতে এসেছেন, আপনার মাথায় গ্রেপ্তারির পরোয়ানা ঝুলছে। এমন সময় হঠাৎ পুলিশ এসছে আপনাকে ধরতে, তখন ঘরে ঘরে সব শাঁখ বাজতে শুরু করেছে। তো আপনি কোনো রকমে গা ঢাকা দিয়ে এসে উঠলেন সূর্যকান্ত সরকারের বাড়ি। সবাই তখন অস্থির উত্তেজনা আপনাকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। আপনি তখন নির্বিকার চিত্তে টেবিল চাপড়ে আপন মনে গান বাজার চেষ্টা করছেন। মনে কি পড়ে আপনার গানটা? কি গান বলো তো? দিতাং দিতাং বলে কে মা দোলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। দিতাং দিতাং বলে। হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, হরিনাভি স্কুলের ওই ছাত্র আন্দোলনের সমর্থনে আপনি একটা কালজয়ী গান লিখেছিলেন, যে গানটা কোদালিয়া থেকে মিছিল করে গাইতে গাইতে গোবিন্দপুরে এসেছিলেন, সেটা মনে আছে? কি গান বলো তো? বলিষ্ঠ দুই হাতে তুলে নাও হাতিয়ার, মুক্তির নিশান উড়াও, মহাচীনার ওই বার্মার পথে আজ মুক্তির কদম বাড়াও। হ্যাঁ, তবে যে গানটা নিয়ে আমরা গানের স্কোয়াড করে বিভিন্ন জায়গায় গিয়ে বেড়াতাম, সেটার কথা তো একবারও বলছো না। বলবার অপেক্ষাতেই ছিলাম। তেভাগার 75 বছর পরেও যে গান মানুষের মুখে মুখে ফেরে, যে গান জয়ের গান, যুদ্ধ জয়ের গান, যে গানের থেকে জনপ্রিয় গণসঙ্গীত আজ পর্যন্ত ভারতবর্ষে তৈরি হয়নি, আজকে এমন একটা দিনে এই গান বলতে পারি কি করে? ইতিহাস অনেকেই হয়তো জানেন না। যখন তেভাগা আন্দোলন চলছে, তখন আপনি মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক ঠিক করলেন একটা তেভাগা আন্দোলনের ছবি বানাবেন, যেটা সমস্ত জায়গায় দেখিয়ে বেড়াবেন। সেই মতো মৃণাল সেন চিত্রনাট্য লিখলেন, ঋত্বিক ঘটক একটা ভাঙা ক্যামেরা জোগাড় করলেন, আর আপনি সেই ছবিটার নাম দিয়েছিলেন জমির আন্দোলন। হ্যাঁ ঠিকই শুনেছ, তবে সেই ছবিটা আমরা শেষ পর্যন্ত করতে পারলাম। কেন?
কারণ তখন প্রচন্ড অত্যাচার, তল্লাশি আর ধরপাকড় শুরু হয়ে গেল। ওখানে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভবই হয়ে উঠল না। আপনি বরং আপনার জীবনের কোনো একটা স্মরণীয় ঘটনার কথা বলুন। সে তো অনেক ঘটনা আছে, তবে একটা উল্লেখ করছি। জীবনে প্রথম অর্থ উপার্জন করা, যাকে বামপন্থী ভাষায় বলে মেহনত করে কামানো পয়সা। বাড়িতে তখন চরম আর্থিক টানাটানি। কলকাতার একটা সিগারেট স্টুডিও, অনামি স্টুডিও, সেখানে আমি একটা কাজের সুযোগ পেলাম। একদিন স্টুডিও থেকে কাজ সেরে বেরোনোর সময় মানিক বাবুর সঙ্গে দেখা। মানিক বাবু মানে সত্যজিৎ রায়? হ্যাঁ, উনি শুনেই খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। আমাকে বলেও ছিলেন সে কথা। উনি তো কোনোদিন শিল্পের সঙ্গে কোনো আপোষ করেননি, আমায় করতে হয়েছিল। বাবা তখন খুবই অসুস্থ, বাড়িতে চরম আর্থিক টানাটানি। জীবনে প্রথম রোজগার করা টাকা কটা নিয়ে বাড়িতে এলাম বাবার হাতে তুলে দেব বলে, কিন্তু বাড়িতে এসে দেখলাম বাবা মারা গেছে। জীবনে প্রথম রোজগার করা টাকা কটা কিভাবে খরচ হয়েছিল জানো? বাবার শ্মশান খরচে ব্যয় হয়েছিল। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আজকে এই দিনে আপনি আমাদেরকে কোনো বার্তা দিতে চান? আমার আবার কি বার্তা? আমার যা কিছু বলার তা আমি আমার গানে বা লেখায় বলে গেছি। তবে এটা বুঝেছি, জীবনে কোনো কিছু চেয়ে পাওয়া যায় না। তোমার যা কিছু চাওয়া তা পেতে হবে লড়াই করে। সমগ্র মানব জাতিকে সুন্দরতম জীবন পেতে তাকেও সেটা লড়ে পেতে হবে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তির আলো, আনে আনে লক্ষ্য শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে ভাষা। আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন। আরে ওঠো, প্রোগ্রামটা শুরু হতে চললো, সবাই চলে এসেছে। ড্রেস করবে না? নমস্কার, শুভ সন্ধ্যা। সলিল চৌধুরীর প্রাক জন্ম শতবর্ষে ভারতীয় গণনাট্য সংঘ অয়ন শাখার নিবেদন স্মৃতির শতবর্ষে সলিল। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আসছেন সোনারপুর দেশকাল। সলিল চৌধুরী বাংলা তথা ভারতবর্ষের প্রথিতযশা গীতিকার, সঙ্গীতকার, সুরকার, কবি, গায়ক। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যদি সঙ্গীত বিষয়ক বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়, সেখানে প্রথমেই চলে আসে সলিল চৌধুরীর নাম। এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা দেশকাল সোনারপুরের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করছি।